স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান ভিএইচপি অন্যদৃষ্টিতে। অন্যদৃষ্টি যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। একই সঙ্গে আগামীর বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ সেটি কিভাবে যাবে সে সম্পর্কে আমরা কথা বলে থাকি আমাদের অতিথিদের সঙ্গে। আমার আজকে আমন্ত্রিত অতিথি আমার পাশে জনাব শামীম আহসান, তিনি প্রেসিডেন্ট বেসিসের। বেসিসকে আমরা সবাই জানি যেটি সফটওয়্যার যারা সেবা দিয়ে থাকেন তাদের একটি প্রতিষ্ঠান। আছেন তরুণ একজন রাজনীতিবিদ জনাব রাশেদ রহমান, তিনি সহ সম্পাদক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগের। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ রহমান আপনার কাছে একটু পরে আসবো। আমি প্রথমে একটু যারা এই তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন একটা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, ভবিষ্যতের বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আমি একটু শুনতে চাই আসলে এই ডিজিটাল বাংলাদেশটি কোন জায়গায় আসলে আছে এখন, আপনারা কিভাবে দেখেন? আমি মনে করি যে ডিজিটাল বাংলাদেশের দিক থেকে সরকার এবং আমাদের ইন্ডাস্ট্রির বেশ কিছু সফলতাও আছে, সাথে কিছু ব্যর্থতাও রয়েছে। সফলতার দিক থেকে আমরা মনে করি যে যেখানে 5 বছর আগে আমাদের দেশের এক্সপোর্ট ছিল মাত্র $23 মিলিয়ন, সেটা এখন $120 মিলিয়ন অতিক্রম করেছে। আর আনঅফিসিয়ালি এটা প্রায় $250 মিলিয়ন মতো অতিক্রম করেছে, কারণ বেশ কিছু ডকুমেন্টেশনের কারণে প্রপারলি লিপিবদ্ধ হয় না। এবং একই সাথে আমাদের যে ফ্রিল্যান্সাররা আছে সেটি তো এই হিসেবের মধ্যে নেই, সেটির মধ্যে নেই। আমাদের ফ্রিল্যান্সাররা যে আছে তারাও $50 থেকে $60 মিলিয়ন মতো ইনকাম করছে, সেটাও এই হিসাবের মধ্যে নেই। তো সেদিক থেকে উন্নতি হয়েছে। যেখানে 25,000-এর মতো এমপ্লয়মেন্ট ছিল 5 বছর আগে, এখানে প্রায় আমরা 2.5 লক্ষর মতো এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পেরেছি। এবং একই সাথে আমরা সরকার এবং বেসিস মিলে একটা আগামী 5 বছরের রূপরেখা দিয়েছি, যেটাকে আমরা বলছি ওয়ান বাংলাদেশ, যেটা মোট 4টা ভিত্তি আছে আর কি। প্রথম আগামী 5 বছরে আমরা $1 বিলিয়ন এক্সপোর্টে পৌঁছবো। আমরা 1 মিলিয়ন বা 10 লক্ষ তরুণ তরুণীর জন্য তাদের কর্মদক্ষ করে তুলবো এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি করব, এবং 1 কোটি মানুষকে প্রতি বছর ইন্টারনেটের আওতায় আনবো। এবং চতুর্থত, আমরা জিডিপিতে সফটওয়্যার এবং আইটি সেবা থেকে 1% অবদান রাখবো। এগুলো তো হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা করবেন আপনারা, ঠিকই আছে, কিন্তু এখন কি অবস্থা? আমরা বিভিন্ন সফটওয়্যার পার্কের কথা শুনি, সেগুলোর তো কোনো অগ্রগতি নেই। আমরা মনে করি যে যেটা বলছিলাম যে সরকারের বা ইন্ডাস্ট্রির যে সাফল্য নাই, সেটার মধ্যে একটা প্রধান হচ্ছে গিয়ে আমরা সফটওয়্যার টেকনোলজি পার্কগুলোর ক্ষেত্রে কালিয়াকৈর বা জনতা টাওয়ার পার্কগুলো খুবই মানে আস্তে আস্তে এগুচ্ছে, ধীরগতিতে এগুচ্ছে। মানে কত ধীরগতি, মানে কিরকম ধীর? কারণ যে এই বিল্ডিং এর পাশে জনতা টাওয়ার বছরের পর বছর ধরে এটি আজকে প্রায় 30 বছর যাবত খালি পড়ে আছে। দুঃখজনক হচ্ছে যে এটা 4 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী এই জনতা টাওয়ারকে আইসিটি পার্ক হিসেবে ঘোষণা দিয়েছে। তারপর থেকেই ধীরগতিতে এবং পরবর্তীতে শেষের 2 বছর মামলা মোকদ্দমার জালে এটা আটকে আছে। এবং আমরা মনে করি মামলাগুলো দ্রুত যাতে নিষ্পত্তি করা যায়, এই ব্যাপারে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আপনি বলছিলেন যে এখানে কালিয়াকৈর পার্কের কথা, কিন্তু এর মধ্যে কালিয়াকৈরের কাজ কিছু শুরু হওয়ার আগে আবার যশোরে আরেকটি পার্ক করার জন্য আপনারা উদ্যোগ নিয়ে নিয়েছেন, কি লাভ তাতে? কালিয়াকৈরেও একই সমস্যা হয়েছে, সেটাও মামলা মোকদ্দমায় আটকে ছিল, কিন্তু আমরা দেখেছি যে বর্তমান দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পরে তারা মামলাটা নিরসন করতে পেরেছে এবং কাজের কিসের মামলা এগুলো? কে কার বিরুদ্ধে মামলা? মামলাগুলো হয় যে ওই যাদেরকে কাজ দেওয়া হয় এবং যারা কাজ পায় না তাদের মধ্যে এই ধরনের মামলা হয়। আমার কাছে মনে হয় এই মামলা যদি সরকার এবং ইন্ডাস্ট্রি মিলে আরো কেয়ারফুলি এটা টেন্ডার ডকুমেন্টস এবং কাজের বরাদ্দগুলো আরো কেয়ারফুলি করতে পারতো, তাহলে মামলাগুলো কম হতো এবং দ্রুত নিষ্পত্তি করা। এর মধ্যে যশোরের যে সম্প্রতি মন্ত্রিসভায় আমি দেখলাম যে একটা অনুমোদন হয়েছে যে যশোরে আরেকটা টেকনো পার্ক করার জন্য। এখন এটা কাজ শুরু হওয়ার আগে ওদিকে আরেকটি, আপনাদের কি অবস্থা, ওখানকার কি অবস্থা? আমরা তো আসলে সাইমালটেনিয়াসলি কয়েকটা শুরু করতে হবে, কারণ একটা শেষ করে একটা করলে তো আমাদের 50 বছর লাগবে 5টা পার্ক করতে। সো সেই দিক থেকে এটা ভালো উদ্যোগ, কিন্তু আমরা মনে করি যে দ্রুত যেগুলো অলরেডি পার্ক রেডি আছে সেগুলোকে বাস্তবায়ন করার দিকে আরো বেশি মনোযোগী হওয়া দরকার। একটু শুনি আপনার কাছে, আপনি তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা রাজনীতি করছেন, সরকারি দলের সাথেই আছেন, জনাব রাশেদ রহমান। এই যে মামলার জালে ডিজিটাল বাংলাদেশ আটকে আছে, কেমন লাগছে আপনার? আমার কাছে ভালো লাগছে না। বাট প্রথমত একটা জিনিস পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে শামীম ভাই যেটা বললেন যে উনি কিছু ফোরকাস্টের কথা বললেন, যেটা আমাদের জিডিপিতে এফেক্ট করবে, আমাদের গ্রোথ এটা হবে। আমি ডিজিটাল বাংলাদেশটাকে একটু অন্যভাবে দেখি। এসেন্স অফ ডিজিটাল বাংলাদেশ, অর্থাৎ অন্তর্নিহিত ভাব ডিজিটাল বাংলাদেশ হচ্ছে মডার্ন বাংলাদেশ। সবকিছুকে লিটারালি ডিজিটাইজ করা হবে, দ্যাটস নট দ্য পয়েন্ট। মানে চিন্তার ক্ষেত্রে ডিজিটাইজ করা, মডার্নাইজ করা, কাজ করার ক্ষেত্রে, প্রোডাক্টিভিটির ক্ষেত্রে, এক্সিকিউশনের ক্ষেত্রে, টু ডিজাইন এন্ড ডিভাইস এনিথিং, সেই ক্ষেত্রে প্রতিটা জায়গায় আধুনিকায়নের যে একটা ব্যাপার, সেটা আমি আমার চোখে যতটুকু দেখি আপাত দৃষ্টিতে
বাংলাদেশে নতুন প্রজন্ম শুধু না, আমাদের পূর্ববর্তী যে প্রজন্ম, সবার ভিতরে কিন্তু একটা চিন্তা ভাবনা, একটা মৌলিক পরিবর্তন আসছে। পিপল আর ইন্টারনেট ডিপেন্ডেন্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং মোবাইল স্যাভি হওয়া যে ব্যাপারটা, যে মোবাইল ডিভাইস, ইটস এ মিরাকল। আমি বলবো ইটস এ মিরাকল, মানে মডার্ন ডে মিরাকল। আজকে কিন্তু আপনার হাত থেকে যে মোবাইলটা নিয়ে নেই, ইউ উইল ফিল রাদার হেল্পলেস, বিকজ আপনি আপনার ইমেলটাও চেক করছেন ওখান থেকে, টেক্সটিংটাও আবার করছেন ওখান থেকে, আবার আপনার এন্টারটেইনমেন্টের একটা সোর্সও কিন্তু সেখানে। সো আপনার বেসিক প্রোডাক্টিভিটির সাথে এই যে ডিজিটাল বাংলাদেশের উপরে ভিত্তি করে যেই সার্ভিসগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি সমস্ত বাংলাদেশে, দ্যাট ইজ দেয়ার। বাট হোয়াট আই এম মোর কনসার্ন অ্যাবাউট, এই যে আপনি মামলার কথাটা বললেন, বাঙালি জাতি কিন্তু একটা অদম্য জাতি। উই হ্যাভ দিস গ্রেট গিফট, দ্যাট ইজ আমাদের একটা ইনডমিটেবল স্পিরিট আছে, যার দরুন আপনি দেখবেন যে ঐতিহাসিকভাবে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক আহ্বানে কিন্তু আমরা খালি হাতে হলেও যুদ্ধ করে সাহসিকতার সাথে এই দেশকে স্বাধীন করেছি। সেই সেম স্পিরিট, সেই মনোভাব, সেই সাহস কিন্তু আমাদের ভিতরে এখনো নিহিত। এটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারবো কিনা, বের করে নিয়ে আসতে পারবো কিনা। এই যে দেখেন, আপনি বললেন কালিয়াকোট, যশোর, জনতা টাওয়ারের, আই ডোন্ট বিলিভ আপনার আইটি পার্কের কোনো প্রয়োজন আছে। ইফ দের ইজ এ গুড ইকুয়েশন বেসড অন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, আপনি যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার, ডেডিকেটেড একটা পার্ক থাকলে সুবিধা না, সুবিধা ডেফিনেটলি সুবিধা, কিন্তু তার জন্য আপনি স্থবির হয়ে যাবেন তা কিন্তু না। বাংলাদেশে, আমি জানি না স্বামী ভাই আমার সাথে একমত হবেন কিনা, বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং রিয়েলি ফাস্ট, রাদার ইন এ র্যাপিড ফ্যাশন। সেটা কিন্তু আইটি পার্কের উপর ভিত্তি করে হচ্ছে না, এটা হচ্ছে লিডারশিপের উপর ভিত্তি করে। সজীব ওয়াজেদ জয়, জননেত্রী শেখ হাসিনা, দে ওয়ান্ট টু মডার্নাইজ বাংলাদেশ। বাংলাদেশের ইয়াং জেনারেশন একটা সিগন্যাল পেয়েছে যে দিস ইজ দ্য ওয়ে টু ডু ইট ইন দ্য ফিউচার, এবং তারা নিজেরাই কিন্তু নিজেদের পথ। কিন্তু আপনি ডিজিটালাইজ বাংলাদেশের কথা বলছেন, যে অনেকখানি মানুষের মধ্যে টেক সেভি হওয়া, মোবাইল ফ্রেন্ডলি হওয়া, কিন্তু আমাদের যদি আপনি সরকারি প্রশাসন যন্ত্র দেখেন, এখনো ফাইল ওঠে আর নামে, পুরোটাই অ্যানালগ। তাহলে ডিজিটাল হবে কি করে? অ্যানালগ অ্যাডমিনিস্ট্রেশন আসছে আপনাদের। ব্যাপারটা হচ্ছে কি, যে বাংলাদেশের শুধু না, পৃথিবীর সব জায়গায় আমলাতন্ত্রই বলেন, রাজনীতি বলেন, সব জায়গায় একটা অ্যানথ্রোপোসেন্ট্রিক একটা অ্যাপ্রোচ থাকে। এই যে ক্লার্ক বা যিনি ধরেন সহকারী সচিব বা উপসচিব, তিনি তার ওরিয়েন্টেশনটা চাকরির শুরু থেকে কিন্তু ওই কাগজে লেখে লেখে নোট দিয়ে ফাইল উপরে যাবে নিচে আসবে, এটাতেই তিনি আছেন। আনটিল আনলেস ইউ ক্যান প্রোভাইড হিম উইথ নিউ ট্রেনিং, যেখানে সে তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারবে, আমরা যতই এক্সপেক্ট করি না কেন হবে না। এবং সমস্যা হচ্ছে, যেটা একমাত্রিক সমস্যা নয়, এটা দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক বটে, এবং বাংলাদেশে বহুমাত্রিক। এবং বাংলাদেশের মধ্যে একটি দরিদ্র দেশের জন্য হঠাৎ করে আপনি 2008 সালে ডিজিটাল বাংলাদেশের মধ্যে একটা রেভলিউশনারি আইডিয়া নিয়ে আসলেন, মাত্র 6 বছরের মাথায় একবারে আপনি সবকিছু করতে পারবেন তা না, বাট দিস ইজ দ্য বিগিনিং, আমরা সূচনা করলাম। আমি বিগিনিংটা সম্পর্কে আরেকটু শুনে আছি, জনাব শামীম হাসান, আপনি কি দেখেন বিগিনিং এর জায়গায় বড় প্রতিবন্ধকতাগুলো কি কি? এখনো বাংলাদেশে ইন্টারনেট পেনিট্রেশন স্টিল এ লো, এবং অনেকেই বলেন যে এখন মোবাইলের মাধ্যমে মোটামুটি একটা ইন্টারনেটের ব্যবহারটা বেশি, কিন্তু মোবাইল কোম্পানিগুলোর তারা বলেন, তাদের অনেকের সাথে যে কথা বলার সুযোগ হয় অনেক সময়, তারা বলেন যে এখনো তারা ভয়েস ব্যবসা করছেন, ডাটার ব্যবসা কিন্তু সেই অনুপাতে খুবই কম। আপনার কি মনে হয়? কারণ 3G লাইসেন্স তো রিসেন্টলি দেওয়া হলো এবং তারা রোল আউটে গেল, কিন্তু আমি গত 2 মাসে দেখেছি যে তারা যখন অ্যাগ্রেসিভলি ক্যাম্পেইন শুরু করেছে, যে গ্রামীণ ফোনের 1 টাকায় সারাদিন ইন্টারনেট ক্যাম্পেইন এবং অন্যান্য ইন্টারনেট ফর অল, বেসিসের ওয়ান বাংলাদেশ, এসব ক্যাম্পেইনের ফলে এখন গ্রোথটা বাড়ছে। এবং আমরা মনে করছি আপনি ইন্টারনেট দিচ্ছেন কিন্তু এটা ঢুকতে দিতে পারেন না, আপনি স্পিড সো পুয়ার। সো সেখানে কিন্তু আসলে সরকার না, সেখানে কিন্তু এই প্রাইভেট টেলিকম অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ব্যর্থ। সরকার যে ইন্টারনেট 1 MBPS এর দাম 70,000 টাকা ছিল, সেটাকে এখন 2,800 টাকা করেছে, কিন্তু প্রাইস কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর সেখানে কমাচ্ছে। ইফ আই মে ইন্টারাপ্ট, আপনার ইংল্যান্ডে যখন ব্রিটিশ টেলিকম একটা সরকারি প্রতিষ্ঠানকে যখন বেসরকারি করা হলো, এখানে একটা সম্ভাবনা দেখা গেল যে তারা এককভাবে মনোপলি হয়ে যাবে, অর্থাৎ দে ক্যান সেট প্রাইসেস এন্ড দে ক্যান অ্যাকচুয়ালি মানে কাস্টমারকে যা ইচ্ছা এরকম একটা সিচুয়েশনে নিয়ে যেতে পারে। তখন ব্রিটিশ টেলিকম রেগুলেটরি বডির পাশাপাশি কিন্তু অফটেল নামে একটা বডি তৈরি করা হলো, এবং অফটেলের কাজ আজও কিন্তু টু মেক শিওর যে যদিও বিটি বা মার্কারি বা অরেঞ্জ বা ভোডাফোন তারা প্রাইভেট টেলিকম অপারেটর, তারা যে কাস্টমারকে যেই সার্ভিসটা দেওয়ার কথা বলছে সেটা যে গুণগত মানের দিক থেকে ঠিক আছে, এটাই তাদের কাজ। কিন্তু এটা তো আমাদের এখানে বিটিআরসি আছে, বাট আনফরচুনেটলি they don't look after subscriber interest. বিটিআরসি ইজ এ লাইসেন্সিং অথরিটি। আপনি এক জায়গায় যদি সবকিছু দিয়ে দেন, তাহলে
ইউ উইল মিক্স আপ থিংস। প্রতিটা জিনিস একটা আলাদা ফোকাস থাকা দরকার। সামবডি হু উইল অনলি লুক আফটার দ্য কোয়ালিটি কন্ট্রোল ইস্যু, এক ছাদের দিলে হবে না। দিস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সেম পার্সন ইজ সাইনিং ফর এ লাইসেন্স, সেম পার্সন ইজ That's সাইনিং true. ফর দ্য কোয়ালিটি, ইউ ক্যানট ডু দ্যাট। আচ্ছা, আমি শুনে আসি ছোট্ট একটা না, তথ্য সেটা দিই। ঠিক। অফকম মানে ইভেন ব্রিটিশে অফ ওয়াটার, অফ গ্যাস, অফ Ofcom রেল, আছে। অফকম আছে। কমিউনিকেশন এবং দেখা যায়। এখানেও তাই করা দরকার। আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি রাইজ করে দেন, এত বড় বড় কর্পোরেশন, আপনি কোনোদিনও ভালো করে দিতে পারবেন না। যেটা মানে, বলছেন সেটাই যে রেভিনিউ শেয়ারিং কিন্তু পাচ্ছে বিটিআরসি বিভিন্ন সার্ভিস থেকে, সেই জায়গায় অনেক সময় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও হয়ে যায়। তৈরি হয়ে যাচ্ছে। এবং যেমন মোবাইল পেমেন্টের ক্ষেত্রেও এখানেও মনে করি যে এখন 1 কোটির বেশি মানুষ এখন মোবাইলে পেমেন্ট করছে, এবং প্রতি মাসে $1 বিলিয়ন বা 8,000 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে এখন মোবাইলে। আমরা মনে হচ্ছে যে আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশি কোম্পানি বাট দ্যার ইজ এ সিরিয়াস এলিগেশনস দ্যাট এই যে তারা যে মোবাইল ট্রানজাকশনটা করছে ইজ ভেরি এক্সপেন্সিভ, অনেক বেশি টাকা কাটে তারা। জি, আছে, এবং সেই জায়গায় এটাকে কমিয়ে নিয়ে আসার জন্য কাজ করা দরকার। সেখানে আবার বাংলাদেশ ব্যাংকের একটা রোল আছে। হ্যাঁ, যেটা বলছিলাম। জি, সো সেই জন্যই এখন আমার কাছে মনে হচ্ছে যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এবং ইভেন আমলাদের মধ্যেও আমরা দেখি সচিব, অতিরিক্ত সচিবের মধ্যে অনেক কমিটমেন্ট আছে, কিন্তু কাজটা যখন ইমপ্লিমেন্টেশন নিচের দিকে নামতে থাকে কমিটমেন্ট আস্তে আস্তে কমে যায়, এবং তখনই বিভিন্ন রকম ব্যুরোক্রেসি, বিভিন্ন রকম অদক্ষতার কারণে অনেক ভালো ভালো ইনিশিয়েটিভগুলো মুক্ত উপরে পড়ে যাচ্ছে। তো সেই জায়গায় আসলে আমাদেরকে ওই সচেতনতা তৈরি করা, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং, অ্যাওয়ারনেস করা। আপনি যেটা বলছিলেন যে ইন্টারনেটের দাম সরকার কমিয়েছে অথচ প্রাইভেট অপারেটররা কমাচ্ছে না, তো সেক্ষেত্রে সরকার তো অ্যাকশন সেকেন্ড দেন। এখন সরকারকে যেটা করতে হবে যে কিছু কিছু জায়গায়, যেমন এখন এনটিটিএন সারা বাংলাদেশে যে ইন্টারনেট কানেক্টিভিটির যে আছে, মাত্র 2টা কোম্পানিকে বর্তমানে লাইসেন্স দেওয়া আছে। আমরা মনে করি এটা প্রতিটা ডিভিশনে দরকার হলে একটা করে কোম্পানিকে লাইসেন্স দিতে হবে, এবং সেই ক্ষেত্রে কোম্পানিগুলোকে বাধ্য করতে হবে যে তোমার এই টাইমের মধ্যে পুরো রোল আউট করে। এখনো কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু কানেক্টিভিটি করতে পারিনি। So, সেই জায়গায় কিছু পলিসিগত আছে। একটু শুনি যেন রাশেক রহমান, আপনি কিভাবে দেখেন এই যে আমরা ডিজিটাল বাংলাদেশ বা প্রযুক্তির কথা বলছি, কিন্তু সেই জায়গাতে এই যে প্রতিবন্ধকতাগুলো আছে সেটা যদি সলভ না করা হয় তাহলে তো সম্ভব না। সব প্রবলেমের সলিউশন একটা জায়গায়, সেটা হচ্ছে এটা ডিজিটাল বাংলাদেশই হোক, মডার্ন বাংলাদেশই হোক, আইটি হোক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা হচ্ছে যে দেখেন 1971 সালের আগে, বা আমি বলবো I would rather say 1996, ওই সময়টা প্লাস এই 2008-এর আগ পর্যন্ত আমাদের নিরন্তর একটা সংগ্রাম ছিল খাদ্যভাব, বস্ত্রের চাহিদা। 2014 সালে এসব জিনিস কিন্তু আর অত র্যাম্পেন্ট না। আমরা আজকে খাদ্য উদ্ভিদ কেন দেয়। আমাদের সবচেয়ে বড় প্রবলেম, ডিজিটাল বাংলাদেশ আপনি ইমপ্লিমেন্ট করতে চান, আপনাকে এমন একটা এজেন্ডা থ্রো করতে হবে মানুষের কাছে যেটা হচ্ছে প্ল্যান বেসড, অর্থাৎ বাঙালি বাংলাদেশের প্রত্যেক নাগরিক ক্যান প্ল্যান দেয়ার লাইফস। যখন আপনি সেটাতে মনে প্রাণে বিশ্বাস করবেন এবং এই মেসেজটা যখন প্রতিটা মন্ত্রণালয় থেকে প্রতিটা কাজে প্রতিফলিত হবে, আপনি দেখবেন অটোমেটিক্যালি এই যেসব আমলাতান্ত্রিক প্রবলেমের কথা বলা হচ্ছে, মামলা মোকদ্দমার প্রবলেমের কথা বলা হচ্ছে, আপনার টেলিকম কোম্পানি কেন ভালো সার্ভিস দিচ্ছে না, রোডস এন্ড হাইওয়েজ কেন ভালো না, অল দিস ইস্যুস উইল বি রিজলভড। দ্য রিজন বিইং, আমি ইয়াং ম্যান, আমি কিছু আগে আই ওয়াজ মানে ফুল টাইম স্টুডেন্ট, মানে when I was younger, শামীম ভাইও তাই, আপনি একসময় ছিলেন। আমাদের যাদের সবচেয়ে বড় ড্রব্যাকটা কি, যে বয় আর গার্ল হু গোজ টু লেটস সে হাই স্কুলে যে পড়ে বা যে কলেজে পড়ে, সে কি সত্যিকার অর্থে তার লাইফটা নিয়ে প্ল্যান করতে পারে? তার মাথায় করতে পারে না। উই আর নট এ প্ল্যান বেসড সোসাইটি, আমরা হচ্ছে হাঙ্গার বেসড, ওয়ান্ট বেসড, নিড বেসড সোসাইটি। ওটাকে চেঞ্জ করতে হবে, হুজুগ বেসড। অর্থাৎ যখন আমাদের সরকারের ফোকাসটা, যেটা নেত্রী করতে চাচ্ছেন, জয় সাহেব, জয় ভাই, ওনারাও করতে চাচ্ছেন, নেতৃস্থানীয় তারাও করতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে এই দেশটা তৈরি হবে অন এ বেসিস যে প্রতিটা নাগরিকের একটা প্ল্যান করার রাইট আছে। ওয়েদার সে সাকসেসফুল হলো কি হলো না, সে প্রিভেল করতে পারলো কি পারলো না, দ্যাট ইজ অ্যানাদার থিং। স্টেট অ্যান্ড দ্য গভর্নমেন্ট উইল প্রোভাইড সার্টেন মিনিমাম নেসেসিটিজ অন উইচ সে তার আগামী দিনের জীবনগুলো প্ল্যান করতে পারে। কিন্তু আগামী দিনের প্ল্যান যে করবেন, এর জন্য বাংলাদেশের যে ধরনের একটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকা দরকার, সেটি কি আছে বাংলাদেশে? আমার উত্তর অনেকের পছন্দ হবে না। এখন স্থিতিশীল আছে, স্থিতিশীল রাখতে হবে, সময়ের প্রয়োজন। এবং সত্যিকার অর্থে ডেমোক্রেসি অনেক ফর্মে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের সূচনা লগ্ন থেকে the democracy that we know of today, maybe that did not prevail, but it was always a democratic country. So পরিবেশ পরিস্থিতিতে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হতে পারে যেটা আপনার পছন্দ হবে না, অনেকের পছন্দ হবে না।
বেসিক ব্যাপারটা হচ্ছে টু এনশিওর ওয়েলফেয়ার ফর ম্যানকাইন্ড, ওয়েলফেয়ার ফর আওয়ার পিপল। দ্যাটস ট্রু, কিন্তু এখন আমরা যখন দেখি এই দেশে এখন- গভর্নেন্সের এখনো সাংঘাতিক অভাব, এবং অনেকেই বলেন যে এখনো প্রতি মুহূর্তে আমরা রাজনৈতিক হুমকির মধ্যে আছি। একটু- একদল বলে যে ক্ষমতায় থাকবো, আরেক দল বলে যে ক্ষমতা থেকে টেনে নামাবো। টেনে নাও। তো এই অবস্থায় আপনি কি করে ফোর্সি করবেন, একটা প্ল্যান করবেন? আপনার জীবন বলুন, ব্যবসা বলুন, যাই বলুন। আই এগ্রি উইথ। এবং এই জায়গায় আমি আপনাকে জেনারেল আইজেনহাওয়ার 34তম রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্র, ওনার একটা কোট আমি আপনাকে বলতে পারি। উনি বলতেছিলেন যে পলিটিক্যাল পার্টি হু হ্যাজ আ বিলিফ ফর এ কজ এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন সে তার এনার্জি এমপ্লয় করে, তার লোক এমপ্লয় করে, তখন ওটাকে পলিটিক্যাল পার্টি বলা যায়। কিন্তু একটা পলিটিক্যাল পার্টি যার